সো আজকে আমরা থ্রেট, ভালনারেবিলিটি, রিস্ক বলেন। থ্রেট কি জিনিস? এক্সাম তো দিয়ে আসছে। আপনি এই কোশ্চেন দেননি? আপনি আপনি তো নাই, উনি না আপনি নর্মাল এক্সাম্পল দেন। আপনি দিবার কাহিনীতে একটু ওখান থেকে খাবেন, জোরে বলতে হবে না, একটু আগের কাহিনী থেকে কোনো ডিজিটাল টার্ম ইউজ করবেন। হ্যাঁ, বাইরে হলে দেখে নিব, দেখে নিব। এটা কি একটা থ্রেট? আচ্ছা, ভালনারেবিলিটি কি জিনিস? এই টার্ম আমি কি বলছি, সিকিউরিটি বা ডিজিটাল কোনো টার্ম ইউজ করতে পারবো না, ডিজিটাল টার্ম ছাড়া। ভালনারেবিলিটি কোনটা? এই যে সাপোজ ও খাবার চুরি করে খাইছেন, সাপোজ এখানে ভালনারেবিলিটি কোনটা ছিল? দুর্বলতা কোনটা ছিল? কি ভালনারেবিলিটি কি? ফাঁক, দুর্বলতা। জোর করে নিয়ে বা সাপোজ চুরি করে খাইছে, যখন ওর ব্যাগটা পিছনের দিকে ঝুলানো ছিল, ও টের পায়নি, ও টের পাওয়ার মতো অবস্থা রাখেনি, এইটা হলো ওর ইসে ভালনারেবিলিটি। আর রিস্ক, রিস্ক কোনটা? খাবার চুরির ক্ষেত্রে রিস্কটা কোনটা ছিল? ওর ব্যাগের মধ্যে খাবার ছিল, আপনার জন্য রিস্ক, আপনি তো চুরি করতেছেন। রিস্ক হলো যার প্রপার্টি, যার অ্যাসেট, রিস্ক তা। হ্যাঁ, ও ব্যাগ খাবার আনছে, ওইটাই প্রথম ওর রিস্ক। না, ওইটা রিস্কের মধ্যে পড়ে না। আমরা কাকে নিয়ে কাজ করতেছি? আমরা কাজ করতেছি ডিফেন্স নিয়ে। সো রিস্ক হলো আপনার কি কি রিস্ক আছে, আপনার ভালনারেবিলিটি, আপনার থ্রেট আপনাকে দিচ্ছে, সব আপনার বেসিসে, চোরের বেসিসে না। বসেন, আমরা বুঝছি না? হাসান ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ, খিচুড়ি করছিল ভাই, পালের কাছ থেকে খাবার চুরি। রিস্ক কি ছিল? হ্যাঁ, রিস্কটা কি ছিল? স্যার একটু সাইলেন্ট, কথা বলছি। হ্যাঁ, কি ছিল স্যার? হ্যাঁ, কিছু একটা ভাবনা না, ক্লাসের মধ্যে থাকা লাগবে। হ্যাঁ, ওকে। সো আমরা এগুলো বুঝি টার্মগুলো। এখানে আরো দুইটা টার্ম এক্সট্রা বলা হয়েছে, অ্যাটাক সারফেস আর এক্সপ্লয়েট। এই ঘটনার মধ্যে অ্যাটাক সারফেস কোনটা ছিল? ব্যাগ। সো যেখান থেকেই হচ্ছে, মানে হলো যে জায়গাটুকুর মধ্যে ঘটনাটা ঘটা পসিবল সেটা অ্যাটাক সারফেস। হ্যাঁ, আর এক্সপ্লয়েট কি জিনিস? এক্সপ্লয়েট কি জিনিস? ভালনারেবিলিটি বুঝি। হ্যাঁ, না, ওটা তো ভালনারেবিলিটি। এক্সপ্লয়েট কি? আক্রমণ করার প্রক্রিয়া। হ্যাঁ, বাংলাটা খুব সুন্দর বলছেন এবং ঠিক আছে, বাট এই ক্ষেত্রে এক্সপ্লয়েট কি ছিল? ওর লুকানো স্কিলটা, ও লুকায় দিতে পারছে। বেচারা স্যাড হয়ে রয়েছে, ওর খাবার তো চুরি হয়ে খায় ফেলছে ভাই, এখনো কান্না করে ভালো। আমরা কি বুঝতে পারছি অ্যাকচুয়ালি এই পাঁচটা টার্ম? আপনাদের যখন আপনারা হলো ইসের মধ্যে কাজ করবেন না, সাপোজ কোথাও জয়েন করবেন না, তখন আপনারা বা সিইএইচ সার্টিফাইড এথিক্যাল হ্যাকার, আপনাদের মেন কাজগুলো এই টার্মগুলো নিয়ে, বিকজ ম্যানেজমেন্টে যারা থাকে তারা এগুলো বুঝে না, তারা ম্যাক্সিমাম টার্মের সাথে পরিচিত না। সো ম্যানেজমেন্টের সাথে আর যারা হলো গিয়ে সিকিউরিটি অ্যাকচুয়ালি কাজ করতেছে, তাদের মাঝখানে ব্রিজ হিসেবে কাজ করে। এন্ট্রি লেভেলের কাজটা এটাই থাকে। ম্যানেজমেন্টের সাথে বা ইসের সাথে যারা এই কাজটা বুঝে না, তাদের দুজনের মাঝখানে কথা বলার কাজ মোস্ট অফ দ্য সিএইচ লেভেলে বা ইসের মধ্যে এগুলি করে। ওকে, রিস্ক অ্যাকসেপ্টেন্স, রিস্ক অ্যাভয়েডেন্স, রিস্ক রিডাকশন এবং রিস্ক ট্রান্সফার। টার্মগুলো সম্পর্কে কে বলবে? আপনার এক্সাম দিচ্ছে না হাসান ভাই? হ্যাঁ, একটু খাওয়া দাওয়া বন্ধ করে একটু বলুন। ও কিছু খান না? আচ্ছা ঠিক আছে, আর বলেন খাই না। না, আজকে নেটওয়ার্ক দিয়ে এক্সাম দিচ্ছে। অ্যাকসেপ্টেন্সটা কি? রিস্ক অ্যাকসেপ্টেন্স
রিস্ক অ্যাকসেপ্টেন্স আমি বলছি তো, রিস্ক অ্যাকসেপ্টেন্স জিনিসটা অ্যাকসেপ্ট আপনি জাস্ট চিন্তা করেন। হ্যাঁ আমরা রিস্ক নিয়ে কথা বলছি যে আমি ফার্স্টে ওর রিস্কের কি রিস্ক কোনটা বলছি, ও খাবার আছে এখানে হলো ওর রিস্কে পড়ছে প্রথম জিনিস, ওর কাছে অ্যাসেট বলতে কিছু একটা আছে। আমরা কিন্তু রিয়েল টার্মিনোলজি নিয়ে কথা বলছি, কোনো একটা অ্যাসেট আছে। এখন এই অ্যাসেটের কী কী হতে পারে, এই অ্যাসেট কয়েকভাবে চুরি হইতে পারে, এই অ্যাসেটের রিস্ক অনেকগুলো আছে। এখন এই রিস্কের সাথে আমরা কয়েক ধরনের বিহেভিয়ার হইতে পারে। একটা হলো অ্যাকসেপ্ট করে, রিস্ক আছে সেটা অ্যাকসেপ্ট করতেছি। দেন রিস্ক কী হয়, রিস্ক মিটিগেট করা বা রিস্ক রিডাক্ট করা, রিস্ক কমানোর ব্যবস্থা করা, যে আমার এই জিনিসপত্র নিয়ে এই রিস্ক আছে সেগুলো আমি কমানোর ট্রাই করতেছি। দেন রিস্ক অ্যাভয়েড করা, যেমন এই রিস্কের হ্যাঁ আমাদের লিমিটেশন আছে, রিস্ক নিয়ে যখন আমরা কাজ করতেছি আমাদের লিমিটেশন আছে, ওই অনুসারে কিছু স্যার অফ করে দেন, ওই অনুসারে কিছু কিছু জিনিস আমরা অ্যাভয়েড করে যেতেছি। আর রিস্ক ট্রান্সফার করা, এই রিস্কটা যেমন হলো যে আমার এই কাজের মধ্যে সব কোনো একটা রিস্ক আছে, এই রিস্কের মধ্যে এইটুকু কাজ আমি অন্য কারো ঘাড়ে ফেলে দিলাম, যে আমার এই রিস্কের এতটুকু পোর্শন কারো উপরে জিম্মাদারি দিয়ে দিলাম। যেমন হলো কি আমরা কী করি, আমরা হলো ক্লাউডে নিয়ে যাই, এখন ক্লাউডের জিনিসটা খুব বেশি পপুলার, ক্লাউডে নিয়ে যেতেছি। ক্লাউডে নিয়ে যাওয়ার পর আমাদের মেনলি কিছু কিছু জায়গাতে যেমন হলো সার্ভারের ডাউন টাইম বা ইসের অনেক কিছু জিনিসপত্র আমাদের হাতে নেই, ওটা কি অন্য কারোর উপরে। এখন ওটার মধ্যে সাপোজ আমার ওই জায়গা থেকে যদি ফিজিক্যালি কোনো চুরি হয়, ওটার দায়িত্ব কার, AWS এর, সাপোজ আপনি AWS সার্ভারে দিলেন, AWS এর বা গুগলের, ওদের কাজ। সো রিস্ক ট্রান্সফার করা, সো ওই জিনিসপত্র নিয়ে একটু হালকা পাতলা কথা বলছে। রিস্কের সাথে আমরা 4 ধরনের বিহেভ করি। অ্যাকসেপ্টেন্স হলো আমি মেনে নিতেছি যে এই জিনিসপত্র রিস্ক, এই রিস্ক হইতে পারে। এই যেমন হলো কিছু কিছু আপনি হলো কি রিস্ক কমানোর জন্য যত কিছু আছে সব কিছু করছেন, বাট স্টিল এই ধরনের কিছু চান্স রয়ে যায়, আপনি মানতেছেন যে হ্যাঁ এই চান্সটা আছে, বিকজ আপনি কিন্তু 100% সিকিউরিটি কখনো দিতেই পারবেন না। হ্যাঁ রিস্কটা এই জায়গায়, এই রিস্কটা আছে, আমরা কোনো রিস্ক কমানোর ট্রাই করি, যতটুকু পারি মিটিগেট করা বা কমানোর বা রিডাক্ট করা, যেটাই বলি কমানোর ট্রাই করি, বাট দেয়ার স্টিল সাম রিস্ক রিমেইন, রিস্ক থেকে যায়। কিছু কিছু জিনিস আমি হলো গিয়ে অ্যাভয়েড করতেছি, যেমন হলো এই রিস্ক পসিবল, ওটা মানে কিছু কিছু রিস্ক আমি অ্যাভয়েড করতেছি। যখন আমি মিটিগেটের বা ইসের আমার সার্ফেসটা যখন রেডি করতেছি, তখন আমি কিছু কিছু রিস্ককে অ্যাভয়েড করে চলতেছি। হ্যাঁ থাকে, যেগুলো অ্যাভয়েডেন্সে থাকে ওগুলো নিয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, বাট কিছু কিছু রিস্ক নিয়ে আপনি কাজ করার আপনার স্কোপের বাইরে, এরকম আমার স্কোপের ভিতরে আছে কি না, স্কোপ যে কনসেপ্টটা তো বুঝি আমরা। সো আমার স্কোপের ভিতরে আছে নাকি স্কোপের বাইরে, যে আমি এই জিনিসগুলো আমার কন্ট্রোল আছে, এখন কন্ট্রোলের বাইরে যেগুলো আছে সেগুলো দিয়ে তো আর কিছু করতে পারবো না। কমানো আর ট্রান্সফার মানে হলো অন্য কারো করা, ডেলিগেট করা। স্যার একটু সবাই আমরা ফোনগুলো সাইলেন্ট রাখি, হ্যাঁ অলরেডি আমাদের অনেকটা টাইম লস্ট হয়েছে। সো আজকে ওকে কাউন্টার মেজার বুঝি, যে কোনো একটা ঘটনা ঘটার আগে আমি কিছু স্যার আপনি বসেন, স্যার এতক্ষণ ধরে দাঁড়া রয়েছে বিচারা। আচ্ছা ওকে, কাউন্টার মেজার বুঝি আর কি আমরা প্রিকশন নিলাম। আর ইম্প্যাক্ট, কোনো একটা রিস্ক, সাপোজ কোনো এই ধরনের ঘটনা ঘটার চান্স আছে, প্রত্যেকটা রিস্কের আলাদা আলাদা ইম্প্যাক্ট হতে পারে। যেমন আপনার যদি সার্ভার ডাউন হয়, সাপোজ আপনার সার্ভারে ডিডোস অ্যাটাক দিল, এইটার ইম্প্যাক্টটা কী হবে, বা আপনার সার্ভারে কেউ হলো গিয়ে কী করলো প্রিভিলেজ এসকেলেট করে ফেলো, ওইটার ইম্প্যাক্ট আলাদা। দেখেন আপনি প্রত্যেকটা অ্যাটাকের বা প্রত্যেকটা জিনিসের ইম্প্যাক্ট কিন্তু আলাদা হচ্ছে, তো ওই জিনিসটার কথা বলছি। হ্যাঁ এগুলো আমরা বুঝি, হ্যাকারের টাইপ বুঝি আমরা, এগুলো এই তিনটা বাদেও অনেকগুলো টাইপ আছে, বাট আমরা এই 3টা টাইপ বুঝি তো না, ক্লাস 1-2 এর পড়ালেখা। হ্যাঁ কে একজন একটু রিড আউট করেন স্যার, না আপনি স্যার দুজনে রিড আউট করেন তাড়াতাড়ি। হ্যাঁ মিরপুর 11 বলছি স্যার, তাড়াতাড়ি ভালো লাগছে। রাফি রিড আউট করেন স্যার, এত কাহিনী বলেন। In the 1960s with phone phreaking, which refers to using various audio frequencies to manipulate phone systems. প্রথমে কঠিন জিনিস দিয়ে শুরু করছি, মজার জিনিস হলো প্রথমে কঠিন একটা জিনিস নিয়ে কাজ করছে। ফ্রিকোয়েন্সি অ্যাটাক করা ইজ আ টাফ ডিল, ইভেন নাও এখন পর্যন্ত ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করা, ভাই আপনি নর্মালি যে কোনো একটা অ্যাটাক দেন অনেক ইজি, বাট ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করা অ্যাকচুয়ালি টাফ, আমি পর্যন্ত বলতে দিই অনেক টাফ। বলেন তারপর।
In the early 1960s, threat actors realized that by mimicking a tone using a whistle, they could exploit the phone switches to make free Long distance calls. সবার আগে ওই যে ওই ধরনের জিনিসপত্র আছে যে ভাই অন্য কারো ওয়াইফাই ইউজ করবো, অন্য কারো থেকে ফ্রি ভিওআইপি। ভিওআইপি কিন্তু অনেক বেশি ভালনারেবিলিটি ইস্যু করেছে, তাই না? আচ্ছা, এখানে যে ফোনের কথা বলতে দেখি, মোবাইল ফোনের কথা ওই সময়ের টেকনোলজি, অপারেটর ফোনের কথা বলছি। ওই সময় টেকনোলজি একটু অন্যরকম ছিল, অপারেটর ফোনের কথা বলছে। আর আমি যদি কারোর সাথে কন্ট্যাক্ট করতে হয় সেটা হচ্ছে একটা অপারেটরের কাছে যে ওরা হচ্ছে হ্যাঁ, সুইচ বোর্ড দিয়ে ওইখানে অনেক আলাদা ধরনের ক্যালকুলেশন। হ্যাঁ, In the mid-1980s, threat actors wrote wire dialing programs which dialed each telephone number in a given area in search of computers, bulletin board systems, and fax machines. When a phone number was found, password cracking programs were used to gain access. স্ক্রিপ্ট কিডিস বুঝি যে স্ক্রিপ্ট ইউজ করে, কিছু জানো না, কিছু জানা দরকার নেই। যেমন আমরা ওই যে বলছিলাম না ফার্স্টের দিকে যে আপনি মেটাস্প্লয়েট জানলে আপনার মেটাস্প্লয়েট শিখতে হলে আপনার খুব কম টাইম লাগবে এবং আপনি মেটাস্প্লয়েট দিয়ে অনেক কিছু করতে পারবেন। ইভেন আমরা যদি সাপোজ হ্যাকার বলতে যে জিনিসটা টার্মটা আছে ওটার সাথে যদি কম্পিউটারে অ্যাড না করা হইতো, সবচেয়ে বড় হ্যাকার কে হইতো জানেন? তালা চাবি যে বানাতে পারে না। রিয়েলিটি এটাই, হ্যাকিংয়ের কনসেপ্টই ওইখানে যে আপনি কোনো কিছু পারমিশন ছাড়া ধরতে পারছেন। ওকে, স্ক্রিপ্ট কিডিস হলো যে স্ক্রিপ্ট ইউজ করে ভালনারেবিলিটি ব্রোকার্স, সরি রিডার করেন স্যার কষ্ট করে। Script kiddies. It refers to teenagers or inexperienced threat actors running existing scripts, tools, and exploits to cause harm, but typically not for profit. Vulnerability brokers. It refers to grey hat hackers who attempt to discover exploits and report them to vendors for prizes or rewards. লাস্টেরটা বলেন, লাস্টেরটা স্টেট স্পন্সর। State sponsored. আচ্ছা আমি বলি, হ্যাকটিভিস্ট হলো যারা ওই যে কোনো একটা ইস্যুকে টার্গেট করে তারপরে এই হ্যাকিংয়ের কাজগুলো করে। ওই যে অ্যাক্টিভিস্টরা যেরকম করে, যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সোসাইটির কোনো একটা টার্ম রেখে হ্যাকিং করে। সাইবার ক্রিমিনাল হলো একবারে লিটারালি কারোর সাথে না, নিজের ক্রাইম করতে মন চায় ক্রাইম করে। আর স্টেট স্পন্সার্ড হলো যেমন আমরা কিছু স্টেটস আছে যারা হলো অন্যদের সাথে মারামারি করার জন্য হ্যাকার্স হায়ার করি, ওগুলো। হ্যাঁ, অ্যান্ড এটার জন্য যেরকম হ্যাঁ কোনটা নাম নেন, সমস্যা নেই, আমাদের ক্লাসে নাম নেওয়া যায়। হ্যাঁ, বলতে পারেন সুন্দর করে রাশিয়ান হ্যাকার্স মনে হয়ে গেছে অনেক। তারপর হলো সাউথ কোরিয়া, যেখানে হলো কি আমরা বলি যে কি জানি, সরি নর্থ কোরিয়া, মাই ব্যাড, নর্থ কোরিয়া, যেখানে আমরা বলি কি জানি নেট নাই, কম্পিউটার নাই, কিছু নাই। ভাই ওদের যে টেকনোলজিক্যাল টিমগুলো না কল্পনার বাইরে, লিটারালি ওদের কাছে যে হ্যাকারগুলো আছে ওরা লিটারালি দেশটা বা যে কিম জং উন ভুংচুং যা, হ্যাঁ ভদ্রলোক যে টিমটা বানা রাখছে না ব্যাকএন্ডে, ও শুধু ওই টিমের কামাই দিয়ে পুরো দেশ চালাতে পারে। ওই টিমের আর্নিংটা এরকম। ওরা লিটারালি লাস্ট জাস্ট আমি একটা কিছু স্টোরি না বললে না, 2018 নাকি 19-এর দিকে দেয়ার ওয়াজ এ গেম যেখানে ওর ক্যারেক্টার্সগুলো আর কি আপগ্রেড করার জন্য কিছু পেমেন্ট, আবার ওইখানে অনেক ধরনের টোকেন্সগুলোর সাথে যারা হলো গিয়ে লেভেল আপ করতো ওরা কিছু রিওয়ার্ডস পাইত, এমন মনিটারি রিওয়ার্ডস, ওটা রিডিম করা যেত। ওরা লিটারালি ওইটাকে হ্যাক করে অলমোস্ট প্রায় 400 or 600 মিলিয়ন ওইখান থেকে দিচ্ছে, জাস্ট একটা হিসেবে। অ্যান্ড ওইটা করতে ওদের টাইম লাগছিল মনে হয় 4.5 months। ওই টিমটা ছিল মনে হয় 8 জনের নাকি 9 জনের একটা টিমকে এটার জন্য অ্যাসাইন করছিল, অ্যান্ড দে ডিড ইট ভেরি ওয়েল। 9 জনের টিম 4.5 মাস লাগছে। সো ইটস ফান, হ্যাকিং ইজ ফান, বাট আনটিল অর আনলেস, যেমন ওই 9 জনের টিমের সামনে ঘুরে ঘুরে বেরোনোর কোনো সমস্যা নেই, কত ওর ব্যাকএন্ডে একটা হিউজ পাওয়ার আছে। অথবা হলো গিয়ে ওই 9 জনের টিম যদি সাপোজ আপনাদের 9 জনের টিম হয়, if you have power you can do a lot of shits, and if you don't have power you can't do anything. সাইবার সিকিউরিটিতে আমরা ক্রাইমটাকে না করাকে এই কারণে রিকমেন্ড করি যে আপনি যদি ওইটার এগেনস্টে কিছু করে দিতে পারতেন, ওই টিম থেকে আপনি এর চেয়ে খুব
বেশি একটা ডিফারেন্স করে আপনি টাকা নেবেন এরকম না। এটা যারা দিচ্ছে সাপোজ 4.5 আমরা কি কত বললাম 400 কি 600 মিলিয়ন, হ্যাঁ 400 to 600 মিলিয়ন যেখান থেকে আসতেছে, আপনি ওকে যদি এটা বাঁচানোর দেন দেন, তখন আপনি কীরকম বাউন্টি পাবেন বলেন তো? এইরকম না হলেও এটা খুব একটা কমও পাবেন না আপনি। এরকম অবভিয়াসলি আপনাকে এত তো দিব না, বাট আপনি জাস্ট চিন্তা করেন এটার আপনাকে 1/4 অ্যাটলিস্ট দেবে, অ্যাটলিস্ট 1/4 আপনি অ্যাটলিস্ট 1/4 ওকে ডিমান্ড করতে পারেন। অ্যান্ড এটা দুইভাবে করা যায়, যাদের বাউন্ডারি ওপেন থাকে ওদেরকে আপনি সরাসরি ডিলিংয়ে নিতে পারেন যে দেয়ার ইজ আ বাগ, ওটাতে আমি এই কাজটা করতে পারতেছি এখন তো। জি স্যার, আপনার যাওয়া আসা করার সমস্যা নেই। there is a bug in your system, আমি এই কাজটা করতে পারবো, এখন তুমি আমাকে কি দিতে যাচ্ছ, ওদের সাথে তখন নেগোশিয়েটে যেতে পারো। there are ways ম্যান, আপনি কষ্ট করে হলো গিয়ে এত কিছু করতেছেন, সো বাট স্টিল এথিক্যাল ভাবে আপনি ভালো আর্ন করতে পারেন, আনএথিক্যালি হলো গিয়ে ওই যে ঝামেলার মধ্যে না জড়ে। ওকে, সো সাইবার ক্রিমিনাল অনেক ধরনের আছে, এরা অনেক কিছু করে। সাইবার সিকিউরিটি চেকলিস্ট খুব মজার একটা জিনিস, হ্যাঁ সাইবার সিকিউরিটি টাস্ক চেকলিস্ট, এটার জন্য আমরা বিভিন্ন ধরনের কোম্পানিগুলো কিছু সার্টিফিকেট করে, হ্যাঁ যেমন যে আইএসও আছে না, আইএসও কিছু সার্টিফিকেট দেয়, যেমন হলো একটা সার্চ করতে পারেন আইএসও 27001 আই গেস, হ্যাঁ এই ধরনের কিছু একটা সার্টিফিকেট আছে, এরকম অনেকগুলো সার্টিফিকেট আছে। আমি কদিন আগে আমি খুব সুন্দর একটা লিস্ট বের করছিলাম আমার নিজের কোম্পানির জন্য। এরা হলো গিয়ে আপনাকে কিছু সার্টিফিকেট দেয়, কিসের উপর সার্টিফিকেট দেয়, যে আপনার কোম্পানির সার্ভার বা নেটওয়ার্ক, হ্যাঁ আমি বলছি আপনার কোম্পানির সার্ভার বা নেটওয়ার্ক এই জিনিসপত্র মেনটেন করতেছে কিনা, ওটার বেসিসে আপনি যখনই করবেন এটা ওই যে অডিট করে না, অডিটরা হলো কি এই জিনিসগুলো মেকশিওর করে ওটা রিপোর্ট দেন, অ্যান্ড ওই রিপোর্টের বেসিসে হলো কি সার্টিফিকেট। যেমন এই সার্টিফিকেটগুলো যারা নিতেছে, যেসব কোম্পানিগুলো নিতেছে, ওদের কেন নেওয়া লাগে, যেমন ব্যাংকিংয়ের মধ্যে আছে, ইসের মধ্যে আছে, ওদের নেওয়ার রিজনটা হলো ওদের উপর যারা ওদের সাথে যারা কাজ করবে তারা যাতে ওদেরকে ট্রাস্ট করতে পারে, ঠিক আছে? এইসব সার্টিফিকেটের জন্য চেকলিস্ট থাকে, এই যেমন হলো কি ওখানে প্রথমে বলছে ট্রাস্ট দি আইটি ভেন্ডর, ভেন্ডর কথা বলছে, ভেন্ডর মানে হলো আপনার লাইসেন্স থেকে শুরু করে সব ওটা মেনটেন করা লাগছে। ওই জন্য চেকলিস্ট ওরা করে দেয় যে এই চেকলিস্ট এত % কমপ্লিট হলে তখনই হলো কি ওরা দিতেছে সার্টিফিকেশন দিতেছে, অ্যান্ড সার্টিফিকেশন হলো কি এত বছর পর রিনিউ করা লাগে, এগুলোর এইটা হলো এই কারণে। এই যেমন এখানে একটা চেকলিস্টের মতো করে দেখেছে মেনটেন করা লাগে, হ্যাঁ ওকে। ইন্ডিকেটরস অফ কম্প্রোমাইজ, এরকম অনেক কিছু আছে যে এগুলো দেখে আমরা বুঝতে পারতেছি যে এগুলো সিস্টেমটাকে কম্প্রোমাইজ করা হয়েছে। টার্মসগুলো, হ্যাঁ এগুলো আপনাদের এক্সামের জন্য অনেক বেশি লাগে। জি স্যার, আসলে টার্মসগুলো কখনই যেমন হলো টার্মসগুলো এই লেভেলে হলে গিয়ে মনে রাখা লাগতেছে। আমি যেমন এখানকার অলমোস্ট 80% টার্ম আমি কখনো মুখস্থ করিনি, বাট আমি 80% টার্মস জানি। আমার ইভেন এই যে বাকিটুকু না পড়ে আমাকে ওই যে সাপোজ কিছু টার্মস বলতেছে সক, আমি জানি সক কী জিনিস, ওইরকমভাবে এটা হলো যেমন আমাদের ক্ষেত্রে হলো কাজ করতে করতে বা সাপোজ আমার কাজ করতে ভাই আমার এটা লাগতেছে, আমি বারবার টার্মস দেখতে পারতেছি, ওকে আচ্ছা 2-3 বার হলে তখন মাথায় রয়ে যায়। আর আপনাদের ক্ষেত্রে হলো কি প্রথম মুখস্থ করা লাগে, দেন হলো কি ওই যে কাজ করার টাইমে এগুলো চলে আসে। যেমন আপনি আপনার ফিল্ডের ক্ষেত্রে অনেক টার্ম জানেন যেগুলো আইডিয়া আমাদের, ঠিক ওইভাবে এটা কাজ করতেছে। প্রথম একটু টাফ হয়, বাট জিনিসগুলো হ্যাঁ পাইছেন। ওকে, সো এখানে হলো থ্রেড শেয়ারিং অ্যান্ড বিল্ডিং সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস। আমরা অ্যাওয়ারনেস নিয়ে অনেকে কাজ করে, এখানে অনেকের নাম মেনশন করা আছে। যাই হোক, ওন আইটি, সিকিউর আইটি, প্রোটেক্ট আইটি, অনেক ধরনের অ্যাওয়ারনেসের জন্য অনেক টার্মস, অনেক কিছু লঞ্চ করছে অনেকে, এরকম কিছু জিনিসপত্র আছে, দেখে নিন। ইন্ট্রোডাকশন টু অ্যাটাক টুলস, আচ্ছা জাহিদ ভাই একটু পরে
আমরা এটা শর্টকাটে শেষ করে দিব, সমস্যা নেই, আজকে লম্বা টানবো না। Vulnerability in threat actor must have a technique or tool. Over the years, attack tools have become More sophisticated and high automated. This new tool require less technical knowledge to implement. In the figure, drag the white circle across the timeline to view the relationship between the specification কোনটা sophistication of attacks and tools versus the technical knowledge required to use them. এখানে ইভলিউশন অফ সিকিউরিটি টুল অনেক কিছু আছে, ইউনিক্স লিনাক্স বেসড কীভাবে ইভলিউশন হয়েছে। আমরা সিকিউরিটি টুলস নিয়ে কথা বলছি আগে, রাইট? অ্যান্ড আমরা লিনাক্স সিস্টেম নিয়ে বলছি না, অনেকগুলো সিস্টেম নিয়ে বলছি। এখন এখানে কয়েকটা জিনিস টার্মস আছে, এই যে জায়গাটা একটু দেখি আমরা। পাসওয়ার্ড ক্র্যাকার, হ্যাঁ পাসওয়ার্ড ক্র্যাকার কি? পাসওয়ার্ড ক্র্যাক করে কীভাবে? সাপোজ কোনো একটা জায়গাতে হলো কি পাসওয়ার্ড দেওয়া লাগে, ওইখানে হলো কি আপনি পাসওয়ার্ড ট্রাই কয়েক ধরনের ক্র্যাকিংয়ের কয়েকটা স্টাইল আছে। সাপোজ হলো আপনি ব্রুট ফোর্স। ব্রুট ফোর্স কি? আমার কাছে একটা ডিকশনারি আছে, ব্রুট ফোর্সই কয়েক ধরনের। আমার কাছে একটা ডিকশনারি আছে, আমি নিয়ে হলো কি পাসওয়ার্ড একটা পর একটা ট্রাই করতেছি, কোনো একটা মিলে গেছে, তখন আমি থেমে গেলাম। হ্যাঁ, এই যেমন জন দ্য রিপারের কথা বলা হয়েছে, তারপর ওপিএইচ ক্র্যাক আমি নিজে ইউজ করি, আমি জন দ্য রিপার ইউজ করছি, অনেক ইউজ করছি, আরও কয়েকটা আছে। তারপর হলো কি আমরা বার্ব সুইট দিয়েও কিন্তু আমরা পাসওয়ার্ড অ্যাটাক দিতে পারি। হ্যাঁ, তারপর এখানে কি বলছে ওয়্যারলেস হ্যাকিং টুলস। ওয়্যারলেস হ্যাকিং টুলের মধ্যে এয়ার ক্র্যাক, এনজি, কিসমত এগুলো অনেক ইউজ করা হয় এবং আগেও অনেক ইউজ করা হয়েছে। তারপর ওয়াইফাই নেট আছে, অনেকগুলো আছে। হ্যাঁ, ওকে। নেটওয়ার্ক স্ক্যানিং টুল বা হ্যাকিং টুলের ক্ষেত্রে কিসের কথা বলা হয়েছে? এনম্যাপের কথা বলতেছে। আমরা আজকে একটা অ্যাটলিস্ট একটা কিছু একটা প্র্যাকটিক্যাল দেখবো, আমাদের যতই লেট করাক আমরা একটা প্র্যাকটিক্যাল দেখবো আজকে। এনম্যাপ, সুপার স্ক্যান, এরকম অনেক কিছু কথা বলা হয়েছে, আমরা এনম্যাপ দেখবো। হ্যাঁ, ওকে। প্যাকেট ক্রাফটিং টুলের কথা কি বলতেছে? প্যাকেট ক্রাফটিং, প্যাকেট তৈরি করা। এইচপিং, এইচপিং কি? ওই যে পিং যেটা করি না আমরা, ওইটাই একটু জোরে সোরে করেন। কেন এটা এইচপিং আর পিং এর পার্থক্য কি, এটা আমরা দেখবো। হ্যাঁ, স্ক্যাপি বলতে একটা কিছু আছে যেটা দিয়ে আমরা প্যাকেট ক্রাফট করতে পারি, প্যাকেটটা আমরা নিজের মতো মডিফাই করে পাঠাতে পারতেছি। হ্যাঁ, প্যাকেট স্নিফার্স, ওই যে আমরা ওয়ারশাকের কথা বলছি না, আমরা ওয়ারশাক আসতে দেখতেছিলাম, ওয়ারশাকের টাইম লাগবে, এই জন্য ওয়ারশাক দেখবো না, বাট আজকে আমরা এনম্যাপের একটু কাজ দেখবো। হ্যাঁ, টিসিপি ডাম্প সেম জিনিস কাজ করে, বাট ওটা হলো সিএলআইতে। রুটকিট ডিটেক্টরস, AIDE, তারপর নেট ফিল্টার আছে, ফাজার আছে, অনেক ধরনের আছে। এখানে যেগুলো বলতেছে এগুলোর সবগুলো ইউজ হয় না, এগুলোর চেয়ে অ্যাডভান্স অনেক ভালো ভালো টুল চলে আসছে এখন, যেগুলো ইউজ করা হয়। হ্যাঁ, ওকে। ফরেন্সিক টুলস, ফরেন্সিকের টুলসের মধ্যে কিছু জিনিসের কথা বলা হয়েছে, ডিবাগার্স, কিছু জিডিবি। হ্যাঁ, জিডিবি ইউজ করা হয় এখনও। হ্যাকিং অপারেটিং সিস্টেমের মধ্যে কালি লিনাক্সের কথা বলা হয়েছে, অ্যাসি লিনাক্সের কথা বলা হয়েছে, আমরা কি ব্ল্যাক আর্চ, ব্লু আর্চ, তারপর হলো গিয়ে আগে আমরা একটা নাম শুনতাম ব্যাকট্র্যাক থেকে মেনলি হলো কালি লিনাক্স আসছে। তারপর হলো এনক্রিপশন টুলের ক্ষেত্রে হলো গিয়ে এখানে সাইফার শেড, তারপর কি কিছু কথা বলছে ভেরাক্রিপ্ট, এগুলোর কথা বলতেছে। এক্সপ্লয়টেশন টুলের ক্ষেত্রে মেটাস্প্লয়েট অলওয়েজ উইন। কোর ইম্প্যাক্ট একটা কিছু একটা কথা বলা হয়েছে। ভালনারেবিলিটি স্ক্যানারের ক্ষেত্রে কিছু জিনিস বলছে, নিপার, সেকুরিয়া আছে এরকম। ওকে। ইভসড্রপিং জিনিসটা কি বলেন তো স্যার কেউ কেউ? এটা আপনার পড়ার কথা পরীক্ষার জন্য। ইভসড্রপিং, নুরুল আলম স্যার, ইভসড্রপিং কি জিনিস? পরীক্ষার জন্য পড়ার কথা আপনাদের। নামেই নাম ছিল না ইভসড্রপিং। কি জিনিস এটা? অবভিয়াসলি শুধু নাম থাকলে ওটার সাথে কি জিনিস, এটা এক লাইনেও থাকবে তো। হ্যাঁ, অ্যাটাক তো আমিও বুঝতেছি স্যার। সার্চ করো নেট কাফে আছে। হ্যাঁ, ইভসড্রপিং কি? হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছি, সার্চ করেন ফাইল ইভসড্রপিং কি। ইভসড্রপিং যেখান থেকে দেখেই হোক আমার বলেন ইভসড্রপিং কি? নাফিউ, ইভসড্রপিং কি?
আমাদের এখানে কি তাহলে সেম জিনিস। সাপোজ যখন আমরা ওয়েবসাইট দিয়ে ডাটা দেখতেছি, ঠিক আছে, স্পুফিং জিনিসটা মনে আছে? বাংলা এত কঠিন কঠিন বাংলা বললে আমার মাথায় খুব কষ্ট হয়। আক্রমণকারীর অনুমতি ছাড়া? আক্রমণকারীর অনুমতি ছাড়া আমার কাছে এই কনসেপ্টটা ভালো লাগছে। আক্রমণকারীর অনুমতি ছাড়া আমার ফার্স্টে হলো হ্যাকারের অনুমতি নিয়ে তারপর নেটওয়ার্কে অ্যাক্সেস করা লাগবে। ঠিক আছে, আপনি কি সেটা বলছেন? ওকে, হ্যাঁ আপনারা ওইটা ডাইরেক্ট রিড আউট করবেন কেন? আমি এই জন্য তো আপনারা জিজ্ঞেস করছি, তাহলে তো আমি জানি গুগলে কি আছে, বা আপনি চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে ও ডিরেক্টলি কি বলবে সেটা আমিও তো বুঝলাম। এইখানেও তো লেখা আছে রে বাপ। আচ্ছা, সো ইভসড্রপিং হলো ওই যে সাইট থেকে শুনতেছে বা এনি হাউ নেটওয়ার্কের হ্যালো এনি হাউ এই যে সব আপনার কথা বলতেছে না, আমি শুনে ফেলাম ও ওই ছেলে নিয়ে কথা বলতেছে, এটা হলো ইভসড্রপিং। বলতেই পারেন ও যারা বলছে সে বুঝছে। ওকে, ডাটা মডিফিকেশন কি? সাপোজ ও কথা বলতেছে কিছু একটা, আমি বললাম ওরা অন্য কিছু নিয়ে কথা বলতেছে, আপনি ছেড়ে ধরে নিয়েছেন, এখন বেচারা ইনোসেন্ট মানুষ ফেসে গেছে। এটা একটা সিনারিও। সো এটাই হলো ডাটা মডিফিকেশন। আর আইপি অ্যাড্রেস স্পুফিং অন্য কেউ সাজা, প্রিটেন্ড করা। আচ্ছা, এগুলি আমরা জানি, এখানে জানি না কোনটা, এটা বলেন কে বলছে? একটাও জানি না। পড়ছেন একটাও? আগে আগে বলেন, আপনি পড়ছেন একটা ওয়ার্ডও? তাহলে একটাও জানি না, যেমনি বললেন চিল্লা। বাম সাইড গুলো পড়েন, দেখেন যে কোনটা জানেন না, জানেন না এরকম আছে নাকি। একটাও জানে না সে। পাসওয়ার্ড অ্যাটাক বুঝি, ডস বুঝি, ম্যান ইন দ্য মিডল বুঝি, কম্প্রোমাইজড কি কম্প্রোমাইজ করে, স্নিফার অ্যাটাক এগুলো বুঝি তো, রাইট? স্নিফ করতেছে ডাটা, আপনার নেটওয়ার্কের মধ্যে ঢুকে আপনার ডাটা স্নিফ করতেছে, দেখতেছে। শেষ মডিউল, ডান। খুশির খবর না? ওকে, চলেন আমরা একটা একটা হ্যাকার কি করে ওইরকম জিনিসপত্র দেখি। ওয়েবসাইট দেখতে চেয়েছিলাম কিন্তু আমার ওয়েবসাইট দেখানোর সুযোগ দিল না। যাই হোক, সাপোজ আমরা কি করি, আমি একটা ভিক্টিম মেশিন আপ করি। হ্যাঁ, আমরা সরাসরি একটা সিস্টেম হ্যাক করার ট্রাই করে দেখি। মতো সো আমরা ভার্চুয়াল মেশিন সবাই ইনস্টল করছি না? ভার্চুয়াল মেশিনে প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা এইভাবে কাজটা করি যে হলো গিয়ে আমাদের যেমন দেখেন এখানে হলো গিয়ে আমার একটা ডিভাইস আছে যেটা দিয়ে আমরা হলো অ্যাটাক দিব, এটা। আর এটা হলো গিয়ে আমাদের যে মেশিনের উপর আমরা ট্রাই দিব। হ্যাঁ, সো এটা হলো এটা। ওকে, সো এই মেশিনটাকে আমরা অ্যাটাক করবো। এখন মেশিনটা আপ করলাম আমরা। এখন একই সিস্টেমের মধ্যে আমরা মাল্টিপল মেশিন আপ করে রাখলাম। হ্যাঁ, এখন আমার একটু দেখা লাগবে যে মেশিনটা আপনারা অ্যাটাক করার ক্ষেত্রে কিছু প্রবলেম ফেস করবেন। যেমন হলো এই মেশিনটা আপনার আগে দেখবেন কিসের মধ্যে ব্রিজ কানেকশন আছে কিনা, নেটওয়ার্ক কানেক্টিভিটি কীরকম আছে। নেটওয়ার্ক হলো দুইটা, যেমন এটা নেট করা আছে, সো ওই মেশিনে যদি নেট করা থাকে তাহলে আপনি কানেক্টিভিটি পাচ্ছেন। বাট ওই মেশিনে যদি নেট করার জায়গায় ব্রিজ করা থাকে, ব্রিজ কানেকশন এবং নেট কানেকশনের মধ্যে ডিফারেন্সটা একটু আমরা বুঝি। হ্যাঁ, তুই ভাই নেট কানেকশনটা কি জিনিস? নেট কানেকশনটা কি জিনিস? নেটওয়ার্কের মধ্যে যে নেট কানেকশন,
আমরা তো প্রাইভেট আইডি আমরা তো পাবলিক আইডি দিয়ে আইডি আমরা নেট করে যাই নেট করে যাই, ঠিক আছে। নেট বলতে কি বুঝছেন? বুঝছি, আপনি যেটা বলছেন ঠিক আছে, আমি ডিজাইন করিনি। আর ব্রিজ কানেকশন বা ব্রিজ অ্যাডাপ্টার যে ইউজ করা হয়, এটা কি করে? আচ্ছা, মেনলি হলো কি আমি জাস্ট ভার্চুয়ালাইজেশনের কনসেপ্টে বুঝে দিই। নেট মানে হলো যে আপনার যে ডিভাইসটা ইউজ করছেন ওই ডিভাইসের থ্রুতে, ও যেটা বলছে ওই জিনিসটা ঠিক আছে, আপনার এই ডিভাইসের যে মেন কানেকশন ওইটার থ্রুতে হলো কি বাইরের সাথে কানেক্টিভিটি করতেছে। দ্যাট মিনস ওর সাপোজ এটা হলো কি আমি রাউটের সাথে কানেক্ট করে দিচ্ছি, ওইভাবে করে রাউটিং কোনো আলাদা পাচ্ছে না, আইপি পাচ্ছে না। বাট যখন ব্রিজ অ্যাডাপ্টার বা ব্রিজ কানেকশনের মধ্যে দিয়ে দিচ্ছি তখন হলো এই ভার্চুয়াল মেশিনটা ফিজিক্যাল মেশিন যেরকম আলাদা আইপি নিতেছে, ডিএসসিপি আইপি নিতেছে, ঠিক এই ভার্চুয়াল মেশিনটা সেভাবে আইপি, ঠিক আছে। ওকে, সো আমরা যেহেতু এই মেশিনটা নেটে আছে, আমি ওই মেশিনটাকে ব্রিজ কানেকশনের মধ্যে হলো কি যে আমার এই মেশিনটা যেরকম ফিজিক্যাল মেশিনটা আলাদা ডিএসসিপি কানেকশন নিতেছে, আইপি নিতেছে, ব্রিজ করলে আমার এই ভার্চুয়াল মেশিনও সেমভাবে বাইরে থেকে আইপি, হ্যাঁ বাইরের ওই সেম নেটওয়ার্কের মধ্যে। সো আমরা এই মেশিনটাকে হলো কি আমরা দেখি যে নেট করা আছে কিনা, নেট করা না থাকলে আমরা এটাকে নেট করে দিব। আমাদের এটা ব্রিজ করা আছে, সুন্দর কথা। সো এটাকে আমরা নেট করে দিলাম। হ্যাঁ, এবার যেমন হলো হ্যাঁ আমি জাস্ট দুইটা কানেকশনের কথা বলছি। হ্যাঁ, ভার্চুয়াল মেশিনের মধ্যে নেটওয়ার্ক কানেক্টিভিটির মধ্যে অনেকটা ভাবে হোস্ট অনলি অ্যাডাপ্টার আছে, কয়েক ধরনের নেটওয়ার্কের যে কার্ডগুলো কি ওটাকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার বলতেছে এখানে। হ্যাঁ, অন্য আপাতত এক্সট্রা কিছু বোঝা দরকার নেই। অ্যান্ড নেটওয়ার্ক কানেক্টিভিটির মধ্যে হোস্ট অনলি আছে, নেট আছে, ব্রিজ আছে, এরকম কয়েকটা ধরনের কানেক্টিভিটি আছে। নেটে যেটা হচ্ছে আপনার মেইন মেশিন হলো গিয়ে ওর জন্য গেটওয়ে, ওর থ্রুতে ওর আন্ডারে হলো ভার্চুয়াল মেশিনগুলো আইপি পাচ্ছে। দ্যাট মিনস ও বাইরের এই যে সাপোজ আমি এই মেশিন থেকে এই মেশিনে হিট করবো, ও ভার্চুয়াল মেশিনটা সরাসরি হিট করতে পারবে না, বা সরাসরি কানেক্টিভিটি পাবে না। ও পাবে আমার মেইন মেশিনের থ্রুতে, ওই মেইন মেশিনের আন্ডার ল্যান তৈরি করতেছে, ওই ল্যানের মধ্যে প্রত্যেকটা ভার্চুয়াল মেশিন পাচ্ছে। এটা হলো নেটের ক্ষেত্রে। আর ব্রিজ অ্যাডাপ্টারের ক্ষেত্রে ও ইটসেলফ সাপোজ কালি লিনাক্স একটা মেশিন রান করছি, ইটসেলফ ওয়ার্কস এজ আ ফিজিক্যাল মেশিন, ঠিক আছে। যেরকম আমার ফিজিক্যাল মেশিন আইপি নিছে, ফিজিক্যাল মেশিনে যদি আমি আইপি জিজ্ঞেস করি ইফ কনফিগ ও যে ইফ কনফিগ, আমি কিছু ভুল লিখছি, আইপি কনফিগ, হ্যাঁ। সো ও যেরকম আইপি নিছে একটা, ও যেরকম একটা আইপি নিছে, ঠিক যদি ব্রিজ থাকতো ও ওইভাবে আইপি নিত, বাট ও এখন ওইভাবে আইপি নেয়। ওর আইপি হলো নেট করা। এই আমাদের যে এইটা আছে, যেটা বলে পিসিটা আছে, পিসির আন্ডার একটা ল্যান তৈরি করা আছে ভার্চুয়াল মেশিন, সো ওইভাবে করে নিছে। ভালো কথা। এখন আমরা একটু নেট ডিসকভার একটা টুল ইউজ করবো, দেখবো যে আমার হলো গিয়ে নেট ডিসকভার মাইনাস, আচ্ছা নেট ডিসকভার না, আমরা অনেক ধরনের টুল আছে যেটা দিয়ে হলো গিয়ে আমার নেটওয়ার্কের মধ্যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি একটা হ্যাকার যে কাজটা করে আমরা সেই কাজটা করার ট্রাই করছি। হ্যাঁ, আমার নেটওয়ার্কের মধ্যে আপাতত কোন কোন মেশিন অ্যাপ আছে এটা দেখার জন্য আমি কী করবো, কয়েকটা ওয়ে আছে আমরা নেট ডিসকভার দিয়ে করতে পারি। নেট ডিসকভার হলো গিয়ে একটা টুল। আমরা যেমন হলো আর্প স্ক্যান আছে, আর্প স্ক্যান মাইনাস এল দিলে হলো গিয়ে আমার নেটের মধ্যে কী কী আছে সেগুলো দেখাবে। যেমন ও আমাকে কয়েকটা জিনিস দেখাইছে, এখানে হলো VMware দিয়ে দেখাইছে। আই এম নট শিওর যে এদের মধ্যে কোনোটা আছে কি না, এদের মধ্যে কোনোটা আমাদের মেটাসপ্লয়েট মেশিন না, এটুকু আমি শিওর। আমরা মেটাসপ্লয়েটকে নেট করছি না, আমাদের একবার রিস্টার্ট দেওয়া লাগে না, আমরা রিস্টার্ট দিয়ে দেখি যে এটার নেটটা পাইছে কিনা। রিস্টার্ট দ্য গেস্ট। সো আমরা ভার্চুয়াল মেশিনটাকে রিস্টার্ট দিলাম। এটা হলো আমাদের ভিকটিম মেশিন হিসেবে কাজ করবে, আর এটা হলো কি আমাদের মেন মেশিন। আচ্ছা, সো আপাতত আমরা একটা কাজ করতে পারি, আমাদের এই মেশিনটা কি হলো কি আমরা নিজের মেশিনকে হিট করে দেখি এনম্যাপ দিয়ে। যেহেতু আমরা এনম্যাপ দেখবো, আমরা কোনো হ্যাকিং করবো না। সো আমরা এই মেশিনটাকে করে দেখি আমরা কি করতেছি। আপাতত এখন পর্যন্ত বুঝিনি, রাইট? তাহলে বলেন না কেন? না, এটা করিনি আমরা জাস্ট নেটওয়ার্ক স্ক্যান করতেছি।
মেনলি হলো আমাদের এই একটা হ্যাকার যে কাজটা করে আমরা সেটাই দেখার সিমুলেট করা ট্রাই করতেছি। একটা হ্যাকার সাপোজ এখানে বসে আছে, ও কী করবে, ও সাপোজ হলো কি এই রুমের কোনো একটা মেশিনকে হ্যাক করতে ট্রাই করতেছে। সো ও যে ল্যানের মধ্যে আছে ওই ল্যানের মধ্যে কী কী ডিভাইস কানেক্টেড আছে ওটা কীভাবে দেখবে, ওটার জন্য ও হলো কয়েকটা টুল ইউজ করতে পারে। যেমন হলো একটা হলো নেট ডিসকভার, এটা একটা টুল নেট ডিসকভার। হ্যাঁ, নেট ডিসকভার ইউজ করতে পারে। ও ইউজ করতে আর্ট স্ক্যান, এগুলো এক একটা টুল। যে আমরা একটু আগে বললাম না হ্যাকাররা কি ইউজ করে, হ্যাকাররা এক একটা টুল ইউজ করে। সো আমরা জাস্ট টুলগুলোর সাথে পরিচয় হইতেছি। হ্যাঁ, সো আর্ট স্ক্যান -L দিয়ে হলো গিয়ে আমার এই নেটওয়ার্কের মধ্যে যে ইগুলো ডিভাইসগুলো আছে সেগুলোর মধ্যে সেগুলোকে খুঁজে বের করবো। আমার আইপি কত ছিল, মাই আইপি, আমার আইপি ছিল 129, রাইট? এটা একটা আইপি, এটা তো বুঝতেছি। যেভাবে লুক দিতেছেন অ্যাজ ইফ আমি পুরো একদম দুনিয়ার বাইরের জিনিস বলতেছি। এটা হলো এই ডিভাইসটার আইপি, না ভার্চুয়াল যে মেশিনটা অ্যাটাক করতেছে অ্যাটাকারের আইপি, ঠিক আছে? এটা মাই আইপি বলতে এটা আমার কাস্টমাইজ করা। এটা মেনলি হলো আমরা ইফ কনফিগ দিয়ে দেখি। অ্যাটাকার, এই যে ইফ কনফিগ দিয়ে যখন আমরা সার্চ করতেছি, দেখেন আমার ইথারনেট 0 যে আমরা বলছিলাম না ইন্টারফেস নিক কার্ড এক একটা, আমার মেন মেশিন বা আমার বাইরের সাথে কানেক্টিভিটি কিসের মাধ্যমে হইতেছে, ইথারনেট 0 একটা পোর্ট সেটা দিয়ে, ঠিক আছে? সো ওই পোর্টের ক্ষেত্রে ওই পোর্টের পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। তার মধ্যে এটা হলো ওই পোর্টের আইপি। দ্যাট মিনস এটা হলো আমার মেশিনের বা অ্যাটাকার মেশিনের আইপি। হ্যাঁ, এবার আসেন চলুন আমরা একটু রিয়েল কাজ দেখি। হ্যাঁ, এখন আমি কিভাবে বুঝলাম যে এটার মধ্যে এটাই হলো আমার ভিকটিম মেশিনটা, এটা কিভাবে বুঝলাম? ওই যে মেটাস্প্লয়েটেবল একটা মেশিন আমরা একটু আগে আপ করলাম না, এমাত্র রিস্টার্ট দিচ্ছি একটা মেশিন, এটা দেখছিলাম। এইটা ওই আইপি, এটা কিভাবে বুঝছি আমি? ও মিরপুর 11 থেকে লেট করে আসছে, এই জন্য কিভাবে বুঝছি বলেন? ও খুব ভালো রিলেট করতে পারছে। মজার জিনিস হলো একটু আগে যখন আমি স্ক্যান করছি তখন হলো গিয়ে কয়েকটা জিনিস দেখেন। ওয়ান মোস্ট অফ দ্য টাইম হয় গেটওয়ে আইপি, 1, 2 এগুলো হয় গেটওয়ে আইপি। হ্যাঁ, এইটা হলো খুব একটা ভালো ট্রিক। তারপর হলো লাস্টে 254 হলো গিয়ে আমাদের কিসের ব্রডকাস্ট আইপি। সো আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথাই নেই একবারে। হ্যাঁ, এখন আমি প্রথম টাইম আর্ট স্ক্যান করে এটা পাইনি, 132 বলতে কিছু পাইনি। বাট যখন সেকেন্ড টাইম আমি স্ক্যান করলাম রিস্টার্ট দেওয়ার পর, তখন আমি 132 বলতে কিছু একটা পাইছি। এখন এই পর্যন্ত অ্যাকচুয়ালি হ্যাকিং এর কিছুই করি না। হ্যাঁ, এখন হলো গিয়ে আমরা হ্যাকিং এর মধ্যে কয়েকটা কাজ করি। প্রথম কাজ একটা জিনিস হলো আইজি প্রোগ্রাম কি? ইনস্টাগ্রাম না, ইন্টারনেট গেটওয়ে না, ইন্টারনেট গেটওয়ে না। হ্যাকিং করার ক্ষেত্রে আইজি হলো একটা হ্যাক বা একটা অ্যাটাক দেওয়ার ফার্স্ট স্টেপ। এটা যে বলতে পারবে তার টাকা মতো 50। টাইম হলো 10 সেকেন্ড। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2। ওকে স্যার, আইজি কি জিনিস? আইজি হ্যাঁ, ইন্টারনেট গেটওয়ে। বসেন। ওকে, ইনফরমেশন গ্যাদারিং। হ্যাঁ, আমরা হ্যাক করার ক্ষেত্রে ফার্স্টে কি করি? আমরা ইনফরমেশন নিই, রাইট? এবং ইনফরমেশন নেওয়ার এটা হলো দুইটা স্টেপ আছে। একটা হলো অ্যাক্টিভ, আমি লিটারালি একটা হ্যাকার এইভাবেই কাজ করে। হ্যাঁ, আর একটা হলো প্যাসিভ। সো অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে ডিফারেন্সটা বুঝি আমরা এখানে। ইনফরমেশন গ্যাদারিং এর ক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভ বলতেছি, কিছু একটা বুঝে ট্রাই করতেছি, বুঝতেছি পান? না, ও ঘুমাইতেছে না, ও গ্রাফিটি আঁকতেছে, আমি জানি।
ইনফরমেশন ভাই রে ভাই, এই এই এত লেখালেখি করবো মাঝখানে যখন একটু টাইম দিতে অ্যাক্টিভ আর পেসিভের মধ্যে ইনফরমেশন গ্যাদারিং, মানে তার মানে কি আপনি ইনফরমেশন নেবেন। হ্যাঁ, এখন এটা খুব ভালো একটা এক্সাম্পল দেই। কার জানি গার্লফ্রেন্ডের কাছে চিঠি পাঠিয়েছিল আমরা তুহিন ভাইয়ের কাছে, না তুহিন ভাইয়ের গার্লফ্রেন্ডের কাছে না। এখন তুহিন ভাইয়ের না ব্রেকআপ না করে বেচারা, না আর কার গার্লফ্রেন্ড লাগবে জানি, গার্লফ্রেন্ড লাগবে কার? আরাফাতের। আরাফাতের না, আপাতত আরাফাতের। তাকে রাফি লাগবে? আচ্ছা 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 ভাই, আপনি দেখেন রে ভাই, আপনি গার্লফ্রেন্ড দেখবেন, আপনি ওরা দেখবেন কেন? আচ্ছা, আরাফাতের গার্লফ্রেন্ড। হ্যাঁ, আপনি হলো সবাই ভোট দিতেছেন এই জন্য। ওকে, এখন আরাফাতের হলো একটা মেয়ের পছন্দ হয়েছে, শুনেন আরাফাতের এখন একটা মেয়ের পছন্দ হয়েছে। হ্যাঁ, ও দেখছে সাপোজ কোন জায়গায়, এখন ও এই মেয়ে সম্পর্কে ইনফরমেশন নেবে। হ্যাঁ, এই করে কি না না ওই ইনফরমেশন বের করতেছে আপনার জন্য। আচ্ছা, এখন আরাফাত হলো ওই মেয়ের ইনফরমেশন বের করবে। হ্যাঁ, এখন কিভাবে বের করতে পারে? যেমন ওই মেয়েটা হাইটা গেছে, ওর হলো এই ব্রোঞ্জটা ও ওই জায়গাতে দেখে, এটা কি ব্রোঞ্জ না কি বলে এটাকে, ট্যাগ। হ্যাঁ, ওর ট্যাগ দেখে বুঝে গেল সাপোজ ও ও এই ক্লাসে পড়ে, বা এটা ওর ড্রেসের মনোগ্রাম দেখে বুঝে গেল কোন স্কুলে পড়ে। সো এইটা হলো বেসিক ইনফরমেশন গ্যাদারিং, যেটা বলবো স্যার ছেলেদেরও আছে, গার্লস আইডিয়াল কলেজ। ও দাঁড়ায় গেছে পুরো। আচ্ছা শুনেন, এখন ও কি করলো, জাস্ট এখান থেকে দেখে এই কয়েকটা ইনফরমেশন পাইলো। হ্যাঁ, এটাতে কি হয়েছে, ও কি সরাসরি কারো জিজ্ঞেস করছে? কোনোভাবে কি ও এটা যে দেখছে এটা কোনো আছে, প্রমাণ আছে বা প্রমাণ রাখার স্কোপ আছে? নাই। তো এটাই কি বলি আমরা, পেসিভ ইনফরমেশন। পেসিভ ভাবে, যেটাতে ওর নিজে কোনো ইনভলভমেন্ট নেই। হ্যাঁ, বাট যে জায়গাগুলোতে ইনভলভমেন্ট বা যে জায়গাগুলোতে লগ থাকা পসিবল, হ্যাঁ, সেগুলোকে বলি কি আমরা কি, অ্যাক্টিভ ইনফরমেশন। যেমন আপনি গুগলে কারো নাম লিখে সার্চ করছেন, ওটার কোনো লগ আছে? লগ নেই। কোনো যারা ওই সিস্টেম বা ওই সার্ভার মেনটেন করে ওদের কাছে কোনো লগ থাকে? নাই। পেসিভ ইনফরমেশন গ্যাদারিং। গুগলের কাছে থাকে তো, আপনি সার্চ করতেছেন গুগলের কাছে, আপনি আপনার সার্চ লিস্ট আছে, ওই কোম্পানি কোনোভাবে কি ওকে সার্চ করছে কে এটা খুঁজে বের করতে পারবে? গুগলের কাছে থাকে। গুগলের কাছে তো হলো সবার সার্চের এটা আছে, জিনিসটা কিন্তু খুব ডিফারেন্ট। হ্যাঁ, দ্যাট মিনস হলো আমরা যখন অ্যাক্টিভের কথা বলতেছি, দ্যাট মিনস হলো আপনার কোনো লগ বা আপনার কোনো কাজ ও জানতেছি কিনা, ওর পক্ষে জানা পসিবল কিনা, জানতেছি কিনা ওটা পরামর্শ ওর পক্ষে। যেমন আমরা কি কথা বলছি, ডিফেন্সের কথা বলছি না, দ্যাট মিনস ডিফেন্সে আপনি যে আইপিএস আইডিএস ফায়ারওয়াল যা মন ইউজ করেন, আপনি কোনোভাবে কি খবর পাবেন যে আপনাকে নিয়ে কে সার্চ করতে? পাবেন না। গুগল ডকের কথা বলছি আমরা, মনে আছে? গুগল ডক আমি খুব শুরুর দিকে বলছিলাম, গুগল ডক, গুগল ডক। গুগল ডক যখন আমরা ইউজ করি তখন জানার কোনো চান্স নেই। দিস আর বেসিক থিংস, পেসিভ। আমরা বলি হ্যাঁ বলি আপনার একটা সিভি ওয়েবসাইট তারপরে রেখে দিচ্ছি, ঠিক আছে? এই গুগল সার্চের মাধ্যমে আপনার একটু ডেটা কালেকশন করবে, ওই সার্ভারটা হিট করছে, সার্ভারে ঢোকার পরের কাজ ইউটিউব থেকে এক গ্রুপ আপনার সার্চ করবে, ওই যে সার্ভারটা লগ আছে আমার সার্ভার যখন ঢুকে যেতেছে তখন তো ওটা হলো আমার সার্ভারের সাথে ইন্টারেকশন, তখন আমার সার্ভারের সাথে ইন্টারেকশন, আমার সার্ভারের সাথে ইন্টারেকশন আগ পর্যন্ত সব কিছু। আমরা ওয়েবসাইটের কথা বলি, গুগল ড্রাইভ যেরকম ওয়েবসাইটের ফুল ফর্ম জানি কি? ওপেন সোর্স ইন্টেলিজেন্স। এরকম সব কিছুর উপর অ্যাপ্লিকেশন বানা গেলে শুনতে খুব উদ্ভট লাগে। ওয়েবসাইটটি হলো কি ওপেন সোর্স ইন্টেলিজেন্স। এটাতে কি করা হয়, ওপেন সোর্স মানে পাবলিকলি অ্যাভেলেবল যে জিনিসগুলো না ওইখান থেকে হলো কি ইনফরমেশন গ্যাদার করা। এটা আমরা যেরকম সাইবার সিকিউরিটি যারা ইউজ করি, এটা যারা হলো গিয়ে পুলিশ বা ডিফেন্সে আছে ওরা যেরকম ইউজ করে, এটা হলো যারা জার্নালিজম নিয়ে পড়ালেখা করে ওরা যেরকম ইউজ করে,
এরকম অনেক আছে। ইভেন অ্যাকচুয়ালি এটা সবারই ইউজ করার কথা, কেউ বেশি জানে কেউ কম জানে, কিন্তু এটা যত ভালো জানবেন আপনার রিয়েল লাইফটা অনেক ইজি হয়ে যায়। হ্যাঁ, ওকে। সো দিস আর অল বেসিক ইনফরমেশন গ্যাদারিং। আর অ্যাক্টিভ কোনগুলো? যেখানে আপনার কাজের কোনো লগ বা কোনো প্রমাণ সিস্টেমে বা কোনোভাবে যেখানে যে সিস্টেমে আপনি ই করতেছেন সে জানতে পারবে। যেমন উনি একটা এক্সাম্পল দিল, আমার সার্ভারের মধ্যে আমি হলো আমার সিভি আপলোড করে রাখছি, অন্য কেউ ডাউনলোড করছে, ডাউনলোডের একটা লগ আমার পিসিতে রয়ে গেছিলো, কোন আইপি থেকে আমার এটা ফেচ করা হয়েছে, ফেচের যে ইনফরমেশনটা রয়ে গেছে, দ্যাটস বুঝছি। এখন মজার জিনিস হলো, আমরা জানি যে একটা সার্ভার আপ আছে, হ্যাঁ, সার্ভারের আইপিটা আমরা জানি, রাইট? এখন জি স্যার, আপনার ডিভাইস কীভাবে খুঁজে বের করবো? এটা তো হলো আমার ইন্টারনাল সিস্টেমের মধ্যে যখন আমি অ্যাটাক করতেছি। এখন আপনি যে কোশ্চেনটা করছেন যে আপনার ডিভাইস আমি কেন খুঁজে বের করবো বা আপনার আইপি কীভাবে খুঁজে বের করবো, না কয়েকটা জিনিস আছে। যেমন যখন আমরা হ্যাকিং করি, প্রত্যেকের হ্যাকিংয়ের ক্ষেত্রে কী থাকে, মোটিভ থাকে না? আমার তো মোটিভ জাস্ট একজনকে ই করা বা ওরকম না। আমি আজকে একটা পোস্ট করছিলাম, দাঁড়ান, আপনি বাধ্য করলেন আমাকে এটাতে ঢুকতে, আমি ঢুকতাম না। এটা আপনি বাধ্য করছেন, আমি আমার প্রমোশনের জন্য ঢুকিনি। সাউন্ডটা কে দিল স্যার? দাঁড়ান, একটা জিনিস, তাহির ডায়লগ দিব এখন। যেমন এটার ক্ষেত্রে বলছি ইউ ডোন্ট হ্যাভ টু বি রিচ। হ্যাঁ, আরো কয়েকটা ছিল, ওগুলো আমি ডিলিট করেছি, ওগুলো একটু টোটাল 10টা ছিল না। হ্যাঁ, আরেকটা ছিল যেটাতে কি বলছিলাম আমরা, যে হলো গিয়ে আপনি স্পেসিফিকভাবে আপনার ভিকটিম বানানোর জন্য বা আপনাকে টার্গেট করে অ্যাটাক, না, ডাজন্ট ম্যাটার, আপনার সিস্টেম ওপেন আছে, আপনার পোর্ট ওপেন আছে, আপনার উপর অ্যাটাক হবে। মোস্ট অফ দ্য টাইম যেগুলো হলো মাস অ্যাটাক হয় না, মাস অ্যাটাক বলে, যেমন হলো যে আপনারা দেখেন যে র্যানসামওয়্যার অ্যাটাকগুলো, হ্যাঁ, র্যানসামওয়্যার আপনার মনে হয় যে স্পেসিফিক মানুষ ধরে ধরে না, ও ভাইরাস বানায় ছেড়ে ফ্রি যে পুরো যেতেছে, ঠিক আছে। আর স্পেসিফিকভাবে যখন আপনার অ্যাটাক দেওয়া লাগবে, তখন আমার একটা মোটিভ আছে যে আপনার অ্যাটাক দেওয়া লাগবে। দ্যাট মিনস আপনার সিস্টেমের মধ্যে কিছু একটা আছে যেটা আমার মেন টার্গেট। সো আমার সার্চিং ফার্স্টে হলো যখন আমি 10টা বা 20টা বা 50টা 100টা আইপি পাচ্ছি আমার লাইনের মধ্যে, সাপোজ লাইনের চেঞ্জ 100টা আইপি পাচ্ছি, তখন আমি কি খুঁজতেছি, একটা সার্ভিস খুঁজতেছি না, আমি সবার সার্ভিসগুলো দেখে ওই সার্ভিসটা কোন কোন মেশিন আছে। সাপোজ ধরেন আপনি এসএমটিপি আমি খুঁজতেছি, হ্যাঁ, এসএমটিপি সার্ভার কয়টা আছে, সাপোজ 3টার মধ্যে এসএমটিপি আছে। এখন তখন আমি এসএমটিপির মধ্যে 3টা এসএমটিপির মধ্যে আমার স্পেসিফিক কোনো একটা মোটিভ আছে, আমি ওই 3টা এসএমটিপির মধ্যে আমি এখন এক্সপেক্ট করবো ভিএস ভলারবিল স্ক্যানিং শুরু করবো, তখন আমার অটোমেটিক্যালি পড়ে যাবে ওকে আমি যে জিনিসটা যাচ্ছি ওই এসএমটিপিটা এই সার্ভারে আছে, তাইছে আমি ভিক্টিমের আইপি। সো আমরা এই যে এরপরে যে জিনিসটা করবো সেখানে আমরা কী করবো, আমরা সার্ভিস দেখার ট্রাই করবো, ওএস দেখার ট্রাই করবো, এনম্যাপের মাধ্যমে। এনম্যাপ একটা টুল যেটার মাধ্যমে আমরা নেটওয়ার্ক ম্যাপিং টুল, আমরা নেটওয়ার্কটাকে একটু স্টাডি করার ট্রাই করি। হ্যাঁ, যেমন এনম্যাপের বেসিক একটা আমরা যদি দেখি, হ্যাঁ, হ্যালো, কেউ কোনো কোশ্চেন বলে একটু জোরে বলবেন। হ্যাঁ স্যার, আমার কানে সমস্যা আছে, একটু কম শুনি। ওকে, আমরা বেসিক একটা এনম্যাপ করবো, এনম্যাপ মাইনাস SCT5। আচ্ছা, এখানে যতটুকু লেখা আছে সেটা আমি বলি, এখানে যেটা লেখা আছে, হ্যাঁ, এটা মিনিংটা আমি বলে দিই, রান করে রাখি, রান হতে দিতে বলবো। হ্যাঁ, ওকে, এখানে 2টা প্যারামিটার অ্যাড করা হয়েছে না, -SV -T5। ওকে, টি বলতে হলো কি, আমরা এই যে -T লিনাক্স মেশিন কয়জন অন করা আছে সামনে, সবার না? nmap -1 সেলফ লেখে সার্চ করে অবভিয়াসলি কাজ করবে। দেখেন যে আপনাদের ইসের মধ্যে nmap ইনস্টল করা আছে নাকি, থাকার কথা। এই আপনারা যেটা করবেন সেটা আমি করে দিচ্ছি, nmap -help।
থাকার কথা রে ভাই। এই nmap মাইনাস মাইনাস হেল্প যে কোনো লিনাক্সে যখন, এই জন্য আপনাদের লিনাক্সে কাজ করবো, লিনাক্সে যখন কাজ করবেন আপনার মাইনাস মাইনাস হেল্প দিলে আপনার মোটামুটি শর্ট ডেসক্রিপশন চলে আসে। হ্যাঁ, আচ্ছা কাজ না করলে আমি দেখাই দিচ্ছি এখানে হেল্প। এই যে মাইনাস টি এর ভ্যালু, আসেন স্যার, বুঝছি এদিকে আসেন স্যার। হ্যালো, মাইনাস টি এর ভ্যালু 0 থেকে 5 হওয়া পসিবল। এটা বলছে কি টাইমিং টেমপ্লেট। হ্যাঁ, যে T5 হওয়া মানে হলো সবচেয়ে ফাস্ট কাজ করবে, T0 হওয়া মানে সবচেয়ে স্লো কাজ করবে। হ্যাঁ, এখন টাইমিংটা এত ইম্পর্টেন্ট কেন? দুইটা জিনিস হবে। এই টাইমিং ভ্যালু চেঞ্জ করতে দুইটা জিনিস হয়। একটা হলো যে আপনার কিছু জিনিস মিস হইতে পারে, কিছু ইনফরমেশন মিস হওয়ার চান্স থাকে। সেকেন্ড জিনিস, আপনি যখন ফার্স্ট করতেছেন nmap-এর ক্ষেত্রে মাইনাস টি এর ভ্যালু 5 যখন দিতেছেন, দ্যাট মিনস গ্যারান্টি ওইটা আপনার সিস্টেম, যে সিস্টেমের মধ্যে অ্যাডাপ্টিভ দিতেছেন ওখানকার আইপিএস আইডিএস একদম ধ্বংসাত্মকভাবে লগ রেখে ডেঞ্জারাসভাবে লগ রেখে। এই টি এর ভ্যালু যত কম থাকবে আপনার স্ক্যানিং বা যে nmap-এর যে আমরা এইটা করি স্ক্যানিং রিপোর্টটা বানাই, অনেক স্লো কাজ করবে। টি এর ভ্যালু 5 তো মানে অনেক ফাস্ট কাজ করতেছে। যেমন আমি করতেছি আমার ইনসাইড মেশিনে টি এর ভ্যালু 5 দিলে ওটাতে আইপিএস আইডিএসে যা বলছে লগ রাখুক, আমার কোনো টেনশন নেই। যখন একটা অ্যাটাকার দেয় ও টি এর ভ্যালু কমায় দেয় যাতে লগ কম থাকে। কিছুটা বুঝতেছি না জিনিসগুলো? হ্যাঁ, সব বুঝতেছেন? কি বুঝছেন বলেন। বেচার যে লুকটা দিয়েছে আলাফা স্যার বলতে দেন, কিছু বুঝেন নেই, কিছু না বলেন। টি হলো একটা টাইমিং প্যারামিটার nmap-এর ক্ষেত্রে। টি এর ভ্যালু হলো টাইমিং প্যারামিটার। ভাই আমার শেষ করা লাগবে, কিন্তু এমনি আপনাদের আজকে চাইছিলাম ওয়ার্ড শেয়ার করে, তুমি করে দিতে পারতেছি না, এই কারণে আমার নিজেরই রাগ করতেছে। ওকে, টি হলো কি একটা টাইমিং ভ্যালু যেটা দিয়ে হলো যে কম বেশি স্পিড অথবা ফাস্ট ওটা মেনটেন করা হইতেছে। বাট যখন আপনি কোনো জায়গাতে ফাস্ট ম্যাপিং করতেছেন, স্ক্যানিং করতেছেন, দ্যাট মিনস ওটা আইপিএস আইডিএসে ভালো পরিমাণে লগ রেখে আসবে। আমরা একটু বললাম না অ্যাক্টিভ আর পেসিভ, এটা অ্যাক্টিভ, এটা লগ রাখবেই, কোনো না কোনো লগ থাকবেই। যখন আপনি আপনার আইপিএস থেকে আইডিএস-এর লগগুলো দেখবেন, nmap-এর লগ থাকে, বাট লগের ক্ষেত্রে লগের টাইপগুলো ভ্যারি করে। যখন আমরা nmap টুলটা চালাই আইডিএস-এর মধ্যে লগ যদি এটার ভ্যালু 3 এর উপরে থাকে, 3 and above থাকে, রেগুলার অ্যামাউন্টের লগ জেনারেট করে, অনেক বেশি, খুব ইজিলি ধরা যায়। ডিফল্ট ভ্যালু যদি কেউ এই টি এর কোনো ভ্যালু দিয়ে না রাখে, ডিফল্ট ভ্যালু থাকে T4। দ্যাট মিনস আপনি nmap দিয়ে কখনো অ্যাটাক দিলে বা কেউ অ্যাটাক দিলে ও যদি ভালো করে না জানে ওর লগ আপনি ইজিলি পড়তে পারবেন। হ্যাঁ, বাট যদি ও বেশি শিক্ষিত হয়, ওর কাছে অনেক টাইম থাকে বা অনেক পাওয়ারফুল মেশিন থাকে, ও টি এর ভ্যালু কমায় তারপর অ্যাটাক দিতে পারে। বাট ওই ক্ষেত্রেও আইডিএসের মধ্যে লগ থাকবে, বাট ওটা পড়াটা একটু রেয়ার কেসে, আপনি ইগনোর করে যেতে। হ্যাঁ, ওকে, শুধু একদম হ্যাকারের পার্সপেক্টিভটা বুঝিতেছি, দরকার নেই আমাদের খুব বেশি, বাট স্টিল দিস ইজ সাম রিয়েল লাইফ বা রিয়েল ওয়ার্ল্ড সিনারিও। ওকে, এসভি, হ্যাঁ, nmap-এর সাথে এসভি একটা কমান্ড ইউজ করছি। এসভিটা কি করে? সার্ভিস ডিরেকশন। হ্যাঁ, এসভি দিয়ে আমরা কি করি? সার্ভিস এবং সার্ভিসের ভার্সনটা দেখেন যে আমাদের প্রত্যেকটা সার্ভিসের পাশে ভার্সনটা আসছে না, এটা হলো কার কারণে? এএসভির কারণে। হ্যাঁ, -a ফর অল, হ্যাঁ, -o ফর অপারেটিং সিস্টেম, -OS অপারেটিং সিস্টেম। nmap-এর অনেকগুলো আছে,
প্রিফিক্স আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, ইউজ করা হয়। কিছু কমন বা সবচেয়ে টপ মোস্ট ইউজেবল কিছু প্রিফিক্স হলো গিয়ে, দাঁড়ান আমি একটা আপলোড করছিলাম কয়েকদিন আগে, আমি খুঁজে দিতেছি একটু পরে। ওটার মধ্যে হলো এনম্যাপের সবচেয়ে পপুলার বা টপ মোস্ট যেগুলো আমরা ইউজ করি বা যেগুলো রিয়েল ওয়ার্ল্ডে খুব বেশি ইউজ হয়, সেগুলো আমি একটা লিস্ট করে দিছি, আছে এখানে লিস্ট করা। ইভেন অ্যাকচুয়ালি ওটা আমার নিজের দেখার জন্যই রাখছি, যে আমি নিজে ভুলে গেলে মাঝে মধ্যে যাতে দেখতে পারি। তারা এখানে আছে, কয়েকদিন আগে এটা আপলোড করছিলাম মনে আছে। এখানে যেমন হলো যদি কারোর কাছে ট্রাইহ্যাকমির সাবস্ক্রিপশন না থাকে, প্র্যাকটিস করার ক্ষেত্রে এগুলো দেখতে পারেন। এখানে সুন্দর করে ডকুমেন্টেশন করা আছে, যেমন হলো এখানে এনম্যাপ দিয়ে অ্যাটাক করছিলাম, এনম্যাপ দিয়ে ফার্স্টে স্ক্যানিং করছি, তারপরে করছি, ওটা সুন্দর করে ডকুমেন্টেশন আছে। দাঁড়ান, আমাদের লাগবে হলো কি ইসেরটা, এনম্যাপের ডকুমেন্টেশনটা না। ফোনগুলো ক্লাসে সাইলেন্ট রাখবো, হ্যাঁ। এই যে আমরা এনম্যাপের কথা বলছিলাম না, এটাতে হ্যাঁ, অল পোর্টস, এই যে -p অল পোর্টসের জন্য -p এর পর পোর্টের নাম্বার স্পেসিফিক দিয়ে দিতে পারতেছেন যে আমার কোন কোন পোর্ট স্ক্যান করা লাগবে। -f টপ 100 সবচেয়ে কমন পোর্ট, হ্যাঁ। এই যে টিয়ারটা বলছিলাম না, টিয়ারটা এখানে পুরো ডিটেলস আছে। মেশিন আইপি, SN নাল স্ক্যান, সিন স্ক্যান, এগুলোর কথা বলছিলাম মনে হয় কোনো একদিন, যে সিঙ্ক স্ক্যান, নাল স্ক্যান উচ্চারণ করছিলাম। ফিন স্ক্যান, এক্সমাস স্ক্যান মজার জিনিস, কেন করা হয়? অ্যাকনোলেজমেন্ট স্ক্যান। কিছু কিছু জায়গাতে আপনি হলো গিয়ে এনম্যাপ দিয়ে স্ক্যান দিয়ে সব কিছু করেও আপনি কিচ্ছু ডিটেলস পাবেন, কিচ্ছু পাবেন। ওই ক্ষেত্রে হলো গিয়ে আপনার স্ক্যানের ক্ষেত্রে টাইপ জানা লাগে আমার, যে ওকে এই সিস্টেমটা এই ধরনের জিনিসে, যেমন আপনি পিং করতেছেন, মেশিন অ্যালাইভ আছে, আপনি পিং করতেছেন, আপনি মেশিন রেসপন্স দিবেন। মেশিন অ্যালাইভ, সার্ভার আছে, সার্ভার সার্ভিস দিতেছে, আপনি পিং করলে আপনাকে এই রেসপন্স দিবেন, বিকজ আইসিএমপি ব্লক করা হয়। পিং কি ইউজ করে? আইসিএমপি ইউজ করে না? আমরা মনে আছে আমরা পড়ছিলাম আইসিএমপি ব্লক করে। এই রিয়েল থিওরিগুলো না জানলে অ্যাটাক দেখলেও মজা লাগবে না, বাট যখন আমি রিয়েল থিওরিটা জানি তখন আমি অ্যাটাক দেখতেছি, ও এটা জায়গায় এটা ইউজ করছে, আচ্ছা এই কারণে এই জায়গাটাতে এই জিনিসটা হইতেছে, এইটা এত ইজিলি ব্রেক হইতেছে, রিজন ওর সিস্টেমে এই ভালনারেবিলিটি আছে। যেমন দেখেন আমরা যে সিস্টেমটা নিয়ে কাজ করতেছি, এটা যতগুলো সার্ভিস আপ করা আছে না, প্রত্যেকটা সার্ভিস দিয়ে এটা ভালনারেবল। FTP ভালনারেবল, এখানে যতগুলো আছে সবকটা ভালনারেবল। FTP ভালনারেবল, SSH ভালনারেবল, টেলনেট ভালনারেবল। ও আমরা আর কি এই মেশিনটাকে প্রত্যেকটা সার্ভিস দিয়ে ব্রেক করতে পারবো, বাট ইটস নট নেসেসারি আপনার রিয়েল লাইফে এরকম হবে, রিয়েল লাইফে এরকম হয় না। হ্যাঁ, না 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 না, আমি অলরেডি এটা পুরোটা ব্রেক করেছি। এটা ভালনারেবল একটা মেশিন আর কি। এটা হলো যে যারা আর কি বেসিক লেভেল বা স্টুডেন্ট লেভেলে যারা থাকে, ওদেরকে হলো যে ফার্স্টে অ্যাটলিস্ট ফার্স্টের দিকে হার্ড মেশিন ধরে দিলে মাথা নষ্ট হয়ে যাবে। সো ফার্স্টের দিকে প্রত্যেকটা সার্ভিস ধরে ধরে ব্রেক করা প্র্যাকটিস করার জন্য এই মেশিনটা বানানো, মেটাসপ্লয়েটেবল। এটা আপনি হলো প্রত্যেকে, যেমন হলো FTP যে সার্ভিসটা আছে, এটাকে আপনি হলো 4-5 ভাবে বা কয়েকভাবে ব্রেক করতে পারবেন। আপনি সরাসরি মেটাসপ্লয়েট দিয়েও ব্রেক করতে পারবেন, মেটাসপ্লয়েট ছাড়াও ব্রেক করতে পারবেন। আমি এখানকার প্রায় 10-12টা সার্ভিস আমি নিজে ব্রেক করে প্র্যাকটিস করে দেখিয়েছি। সো এই জন্য আমি বলতে চাচ্ছি যে এখানে FTP ভালনারেবল, SSH ভালনারেবল, এগুলো আমি করছি। ডকুমেন্টেশন দেওয়া আছে, দাঁড়ান আমি যেহেতু বলছেন ডকুমেন্টেশন, এটা ডকুমেন্টেশনও মনে দেওয়া আছে, আমি ইসের মধ্যে ক্লাসরুমে দিয়ে দিব না, এটা ডকুমেন্টেশন দেওয়া আছে। এটা 8-10টা সার্ভিস ব্রেকেবল। বাট আমরা কি করলাম, এনম্যাপ দিয়ে দেখলাম যে হলো এটাতে এই পোর্ট আপ আছে। এই যে দেখেন আমরা এনম্যাপের রিপোর্টে কী পাইতেছি, হ্যাঁ এটা ইন্টারেস্টিং। আমরা পাচ্ছি পোর্টের স্টেট, পোর্টের 3টা স্টেট থেকে ওপেন, ক্লোজ, তারপর একটা জানি ফিল্টার্ড। হ্যাঁ, ফিল্টার্ডের মিনিং কি, উইথ আনটিল অর আনলেস ইউ স্ক্যান ইট প্রপারলি, বুঝতে পারবেন। সার্ভিসের নেম
এবং সার্ভিসের ভার্সন পাওয়ার রিজন হলো এই -SV দেওয়া। যদি আমি এগুলো কিছুই না দিতাম, আমরা এখান থেকে জাস্ট nmap কি করার ট্রাই করছি, কি স্মাগলিং করতেছে, এই শুধু যদি nmap দিই তখন কি আসতো, তখন আমার এই ডিটেলসটুকু আসতো, সার্ভিসের ভার্সনটা আসতো। অ্যান্ড ভার্সন আসা মানে কি, আপনি কি করবেন, সাপোজ হলো গিয়ে একটা হ্যাকার কি করে, যখন nmap দিয়ে স্ক্যান করছে, সার্ভিস পাইছে, ভার্সন পাইছে, ও ফার্স্টে দেখবে ওই ভার্সনের এগেন্সটে কী আছে, কোনো একটা ভালনারেবিলিটি বা এক্সপ্লয়েট অলরেডি আছে কি। ও কী করে, ও হলো গিয়ে লিটারলি আমরা জাস্ট কয়েকটা জিনিস দেখতেছি, আমরা হ্যাকিং বলতে কিছুই করতেছি না এখানে। ও হলো সার্চ এক্সপ্লয়েটে খুঁজবে, যেমন হলো এটা হলো গিয়ে আমি কোন একটা কাজ করার টাইমে তখন এটা খুঁজতেছিলাম, HTTPD আছে কিনা, ওকে আছে কিছু একটা, ওটা হলো ভার্সন 3, আমি খুঁজতেছিলাম কত জন্য, 2.3 জন্য, এইখানে যা আছে সেটা হলো 6.4, নিচে সবার জন্য অ্যাক্টিভ করো। দ্যাট মিনস যদি আমি HTTPD 2.3 কোনো জায়গায় আছে, ওটার জন্য এইটা ইউজ করি, এটা ইউজেবল হইতেই পারে। সো এই ধরনের অনেক কিছু করা হয়। দিজ আর রিয়েল লাইফ সিনারিওস অ্যান্ড রিয়েল লাইফ ব্রেকিং টাইপের কিছু জিনিস দেখতে চাইলে অ্যাকচুয়ালি পুরোটা ফুল গো থ্রু দেখতে চাইলে ফুল গো থ্রু আমাদের অনেকগুলো করা আছে অলরেডি, যেটা আমাদের ক্লাসের মধ্যে পসিবল না, বাট আপনারা সেটা দেখতে পাবেন। হ্যাঁ।